আচ্ছা, তো আজকের টপিকটা হচ্ছে ফিল্মোরার যে বেসিক ইন্টারফেসটা আছে ওইটার মধ্যে আমরা জাস্ট হচ্ছে কোথায় কি আছে, কোথায় কি করতে হয়, কোথায় কি করলে কি হয়, এই জিনিসগুলা জাস্ট সিম্পলি ডিসকাস করব। এখন দেখেন আমরা যদি ফিল্মোরাটা ওপেন করি, ওপেন করার পরে দেখেন এরকম একটা উইন্ডো আসবে। এটাকে বলা হয় হচ্ছে প্রজেক্ট উইন্ডো। এখন এইখানে দেখেন সর্বপ্রথম সবার উপরে আছে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এখন দেখেন আপনি যদি অ্যাসপেক্ট রেশিও যে বেসিকটা সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাসপেক্ট রেশিও চুজই করতে পারবেন না। যেমন ধরেন আমাদের হচ্ছে অ্যাসপেক্ট রেশিও 16:9, যেটা এটা হচ্ছে নর্মালি বাই ডিফল্ট ইউটিউব ভিডিও বা বিভিন্ন অ্যাড এর জন্য হয়। তারপরে 9:16 এটা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্টের জন্য, ঠিক আছে, অর্থাৎ শর্ট ভিডিও প্রজেক্টে যে এখানে লিখেই আছে। দেন হচ্ছে আপনি যদি আরো মোড়ে দিই, এখানে আরো অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও আছে। অ্যান্ড এখানে 1:1 যেটা, এটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর জন্য। তারপরে হচ্ছে আপনার 21:9 সিনেমা তৈরির ক্ষেত্রে, যদিও ফিল্মোরাতে কখনো সিনেমা এডিট হবে না, বা আপনি যদি সিনেমেটিক ভিডিও এডিট করতে যান সেক্ষেত্রে হয়তো আপনি সিনেমেটিক এটা নিতে পারেন। এখন দেখেন আমি যদি 16:9 নিউ প্রজেক্টে ক্লিক করি তখন আমার সামনে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন হবে, যেটার উইন্ডোটা ঠিক কিছুটা এরকম। এখন আবার যদি আমি এটা ক্লোজ করে আপনার হচ্ছে 9:16 একটা প্রজেক্ট ওপেন করি, এখন দেখেন কোন একটা চেঞ্জেস দেখছেন এইখানে? দেখছেন? হ্যাঁ, এই যে প্লে আপনার হচ্ছে প্রিভিউ প্যানেলটা, এটা এখানে ছিল, এটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন মোবাইলের মতোই। আপনার মনে করেন যে মন চাইলো যে না আমি শর্ট ভিডিও হচ্ছে ওই উইন্ডোতে করব, তো এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? এটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এই যে লেআউটের যে অপশনটা আছে, লেআউট মোড, এটাতে হুম। চলে আসবেন। আসার পরে এই যে ডিফল্টে দিয়ে দেন, তাহলে এই উইন্ডোটা আপনি শর্ট ভিডিও এই সেম উইন্ডোতে এডিট করতে পারবেন। ঠিক আছে? একসাথে করা যাবে? হ্যাঁ, শর্ট এবং লং একসাথে একসাথে করা যাবে? আমি ধরেন ইউটিউব এর জন্য একটা ভিডিও এডিট করতেছি হ্যাঁ, এবং শর্ট আরেকটা সেম জিনিসটা শর্ট ভিডিও করব। হুম। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তো আপনাকে হচ্ছে আবার আগে ইউটিউব ভিডিওটা পুরোপুরি এডিট করে ফেলতে হবে, দেন হচ্ছে ওই পার্টটুকু আপনি শর্টের জন্য কাটবেন। দেন হচ্ছে কি কি করতে হবে সেটা আপনি আর একটু সামনে গেলে বুঝবেন। এখন যদি বুঝাইতে যাই, এখন মানে যারা নতুন আছে অনেকের মাথায় ঢুকবে না জিনিসটা। এজন্য আমরা আচ্ছা, চাচ্ছি যে একদম বেসিক থেকে আস্তে আস্তে ঢুকবো, ঠিক আছে, ওকে। অ্যাডভান্সের দিকে। সো ওইটা বলে দেওয়া হবে, ওইটার জন্য মাল্টিপল কাজ করা পসিবল। সো ওইটা হচ্ছে আপনাদেরকে পরে বলে দেওয়া হবে, বাট এখন আগে বেসিকটা বুঝেন। এখন দেখেন এখানে লেআউটের মধ্যে কি খালি ডিফল্ট আছে তারপরে শর্ট ভিডিওই আছে? না, এখানে আছে অর্গানাইজড একটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মানে প্রজেক্ট সেন্ট্রিক, মানে আপনার প্রজেক্ট উইন্ডো যেটা, এটা সবচেয়ে বড় হবে, বাকিগুলাকে হচ্ছে ছোট রাখবে। অ্যান্ড এইখানে যদি আপনি টাইম লাইন দেন তাহলে টাইম লাইনটা বেশি হাইলাইট হবে। এখন টাইম লাইন কোনটা? এই যে এই সেকশনটা, এইটা হচ্ছে টাইম লাইন, ঠিক আছে। এইখানে আপনি যা যা করবেন থেকে নয়েজ আসতেছে, সবকিছুর মিউট করেন ভাই। আউটপুট হচ্ছে আপনি এই যে এইখানে দেখতে পারবেন, যেটাকে প্লেয়ার বলা হয় বা প্রিভিউ প্যানেল বলা হয়, আপনি যে নামেই ডাকেন। অ্যান্ড এইটা হচ্ছে মিডিয়া প্যানেল, ঠিক আছে। এখন মিডিয়া প্যানেলের কাজটা কি? আপনি হচ্ছে যেই সমস্ত একটা ইমেজ ইউজ করবেন বা একটা শেপ ইউজ করবেন বা যাই আপনি ইউজ করবেন সবকিছু আপনাকে এই প্যানেলে ইম্পোর্ট করতে হবে আগে। আপনি দেখেন এইখানে কিন্তু সবকিছু খালি, কোনো কিচ্ছু নাই, ঠিক আছে। টাইমলাইন বলেন, প্রিভিউ প্যানেল বলেন, এখানে দেখেন এইটা সবকিছু কিন্তু খালি, ঠিক আছে। এন্ড এই যে প্যানেলটা, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল। এখন দেখেন আপনার কোশ্চেন থাকতে পারে যে আপনি ভিডিও কিভাবে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। এখানে তো মিডিয়া প্যানেল আছে কিন্তু মিডিয়া প্যানেলে তো কিচ্ছু নাই। যেখানে আমি যদি আমার গ্যালারি ঘাঁটি, সমানে হচ্ছে আপনার ভিডিও অডিও সব আছে, ঠিক আছে। এখন দেখেন ইম্পোর্ট করার জন্য আপনার সামনে দুইটা ওয়ে থাকবে। এক হচ্ছে আপনি হয়তোবা এখানে রাইট ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখান থেকে আপনি হচ্ছে ফোল্ডার গুলো ভিজিট করবেন, কোন ফোল্ডারে কি আছে না আছে, যেখান থেকে যেটা নেওয়ার সেটা হচ্ছে নিয়ে নিবেন, ঠিক আছে। সাপোজ ধরেন আমি হচ্ছে এই ইমেজটা নিব, এন্ড এইটার সাথে মনে করেন আমি আরো কিছু এলিমেন্ট নিব। সেটার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল হোল্ড করে সিলেক্ট করতে হবে। আর যদি আমি কন্ট্রোল হোল্ড করে সিলেক্ট জাস্ট নর্মালি মাউস দিয়ে সিলেক্ট করি, এই যে একটা সিলেক্ট হবে। আর যদি আমি কন্ট্রোল হোল্ড করে সিলেক্ট করি তাহলে দেখেন মাল্টিপল সিলেক্ট হচ্ছে। সো এখন যদি আমি এগুলোকে ওপেন দেই, এই যে চলে আসছে।
অ্যান্ড আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি আগে হচ্ছে ফাইল ম্যানেজারে সেই জিনিসগুলো ওপেন করবেন, এই উইন্ডোটাকে ছোট করে নেবেন, এটা বড় থাকলে যদি ছোট করে নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে এই যে এখান থেকে ধরেন আপনি এই অ্যারোটা নিতে চাচ্ছেন, জাস্ট এটাকে এখানে ট্র্যাক করেন, ঠিক আছে? অথবা আপনি চাইলে ডিরেক্টলি এইগুলাকে টাইম লাইনেও নিয়ে আসতে পারেন, এই যে, ঠিক আছে? এখন দেখেন এইখানে আমরা হচ্ছে এই যে জিনিসগুলো দেখলাম, ঠিক আছে? এগুলা দেখেন, আপনি যদি দেখেন এখানে আমি মিডিয়া প্যানেলে কিন্তু সবকিছু আনছি, আনার পরেও আমার হচ্ছে এখানে দেখেন প্লেয়ারটা খালি, এখানে কিচ্ছু দেখাইতেছে না, যেখানে আমাদের এই জায়গাতে আউটপুটটা দেখানোর কথা, ঠিক আছে? এখন কেন দেখাচ্ছে না? কারণ আমরা জিনিসটা জাস্ট হচ্ছে সফটওয়্যারে ইম্পোর্ট করছি, বাট আমরা হচ্ছে এখনো এইটার উপরে কোনো কাজ করি নাই বা এটাকে আমরা টাইম লাইনে আনি নাই, ঠিক আছে? এখন মনে করেন এই যে BG1, ঠিক আছে? সাপোজ আমি এইটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইম লাইনে আনলাম, এখন দেখেন এটা এখানে প্রিভিউতে দেখাচ্ছে। অ্যান্ড এইখানে একটা ঝামেলা হয়েছে কি দেখেন, এখানে আমাদের যেই এয়ার রেশিও আপনার হচ্ছে এই যে ফুটেজটা আনলাম, এটা রেশিওটা হচ্ছে 16:9, বাট আমাদের যে প্রজেক্টটা সেটা হচ্ছে 9:16। এখন কথা হচ্ছে এইটাকে কিভাবে চেঞ্জ করবেন? এইটাকে চেঞ্জ করার জন্য দুইটা অপশন আছে। প্রথমত হচ্ছে আপনি এইখানে এই যে টিভির মতো একটা আইকন দেখতেছেন বা মনিটর টাইপের একটা আইকন দেখতেছেন, এইখানে ক্লিক করে দেন হচ্ছে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই যে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে এটাকে জাস্ট 16:9 কইরা দিব, ঠিক আছে? এখন করার পরে দেখেন এখানে আপনি চাইলে রেজুলেশনও চেঞ্জ করতে পারবেন, মানে 16:9 সিলেক্টেড থাকা অবস্থায় আপনি হচ্ছে 16:9 রিলেটেড সবগুলো রেজুলেশন দেখবেন। এখন দেখেন এইখানে হচ্ছে একটা দেখেন লকার আছে, এই লকারটা দ্বারা কি বোঝায়? এখন মনে করেন যে আমি এখন এইখানে এই ঘরে যা লিখবো এই ঘরে তা হচ্ছে অটোমেটিক্যালি 16:9 হয়ে যাবে, যেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও লকারের কাজ। মনে করেন যে আমি 1920 না, আমি হচ্ছে 2120 নিলাম, এই থ্রু আমি যদি এই ঘরে ক্লিক করি এটা অটোমেটিক এই যে 1192 হয়ে গেছে, মানে হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিও যেটা সেটা 16:9 এ লক থাকবে। আপনি যেই রেজুলেশনই দেন সেটাকে সফটওয়্যার হচ্ছে আপনার 16:9 এ কনভার্ট করে ফেলবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এখন মনে করেন যে আমি হচ্ছে লকারটা সরাই দিলাম, সরাই দিয়ে আমি হচ্ছে এইখানে লিখলাম যে 2120 পরে আমি ধরেন লিখলাম হচ্ছে 1100 না, আমি মনে করেন 1324 লিখলাম, ঠিক আছে? এখন যদি আমি দেই এখানে ক্লিক করি তাইলে দেখেন আমার কোনো অটোমেটিক্যালি কোনো চেঞ্জেস আসতেছে না, এন্ড এইটার অ্যাসপেক্ট রেশিও আসছে কত 530/331, ঠিক আছে? হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনি চাইলে অ্যাসপেক্ট রেশিও এইটাও লক করে দিতে পারেন। এবার আপনি যদি এখানে চেঞ্জেস করেন, এখানে একটা চেঞ্জ করলে এটা অটোমেটিক্যালি এই রেশিও অনুযায়ী কাস্টমাইজড হয়ে যাবে। বুঝাইতে পারছি এই জিনিসটা? বুঝতে জি পারছি ভাই ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা যেহেতু স্টার্টিং এ বলছিলাম যে অ্যাসপেক্ট রেশিও নরমালি হচ্ছে কিছু ফিক্সড রেশিও থাকে, সো আমরা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও নিয়ে বেশি ঘাটাঘাটি উল্টাপাল্টা কিছু করার কোনো প্রয়োজন নাই। যদি আমরা করতে যাই তাইলে আমরা জি, বাঁশটা খাবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখেন এইখানে হচ্ছে আমরা লক করে দিলাম, সাপোজ লক করা অবস্থায় আমি যদি 2560 দেই, ঠিক আছে? এখানে দেখেন আমার অটোমেটিক্যালি 2K ধরে নিছে, ঠিক আছে? মানে 16:9 এটা লক থাকবে যখন লকারটা অন থাকবে। সো আমি হচ্ছে 1920/1080 রাখবো, ঠিক আছে? এরপরে দেখেন ফ্রেম রেটটা মনে আছে আপনাদের? কেউ একজন বলেন তো দেখি, হোয়াট ইজ ফ্রেম রেট অর হোয়াট ইজ FPS, বা এটা কেমনে কাজ করে? FPS হলো প্রতি সেকেন্ডে যতগুলা ফ্রেম প্রদর্শিত হয় এটার। এখন দেখেন আপনারা এইখানে দেখেন ফ্রেম রেট আছে 25, যেটা হচ্ছে বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। আর আমি স্ট্যান্ডার্ড FPS কত বলছিলাম একটু বলেন তো, হলিউড মুভি স্ট্যান্ডার্ড FPS কত? 24 ভাই। হ্যাঁ, 24 থেকে 30-র ভিতর হচ্ছে স্ট্যান্ডার্ড FPS। অ্যান্ড আপনার যদি স্লো মোশন লাগে তাহলে আপনি 60 FPS এর দিকে যাইতে পারেন, ঠিক আছে? অথবা আপনার যদি মানে মনে হয় যে না মোশন আমার হচ্ছে মোশনের মধ্যে ব্লার ফিলটা লাগবে না বা রিয়েলিস্টিক ফিল লাগবে না, তখন আপনি 60 FPS এর দিকে আরামসে যাইতে পারেন। তখন 60 FPS এ নিলেও ভিডিও এমন না যে একদম বাজে হয়ে যায়, তো ওইটারও আলাদা একটা আপনার ফিল আছে আলাদা, ঠিক আছে, অন্য সবগুলার থেকে। সো আপনি চাইলে যে কোনো নিতে পারেন। দেন হচ্ছে আপনার কালার স্পেস, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, এটা SDR এ রাখবেন সব সময়। এটা উল্টাপাল্টা যদি কিচ্ছু করেন তাইলে খাবেন ধরা।
ঠিক আছে? দেখবেন যে হচ্ছে আপনার পুরা কালারে গড়বড় হয়ে গেছে প্রজেক্টের। আচ্ছা, ওকে দিলাম। এখন দেখেন আমি বলছিলাম যে এটা এখন দেখেন এই যে এটা হচ্ছে 16:9 হয়ে গেছে, দেখছেন? আগে কিন্তু জাস্ট এইভাবে ছিল। ঠিক আছে? এইদিকে এইদিক খালি ছিল। বুঝাইতে পারছি? এখন দেখেন পুরা এইটা ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আপনাদের যদি প্রয়োজন হয় যে এই স্ক্রিনে থাকা অবস্থা আপনি কোন একটা জায়গায় জুম করবেন, কেমনে করবেন? অর্থাৎ এখানে কোনো অ্যানিমেশন হবে না। এটা মানে আউটপুটের মধ্যে জুম আসবে না। কিন্তু আপনি ইনপুটের মধ্যে অনেক সময় আমাদের জুম করা লাগে না কোনো একটা কিছু স্পেসিফিক ভাবে দেখতে। ঠিক আছে? সো এই যে জুমটা এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে হচ্ছে কন্ট্রোল হোল্ড করবেন। এখানে আগে একটা ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল হোল্ড করে মাউসের যে স্ক্রল বাটনটা আছে চাকার মতো এটাকে উপরের দিকে ঘুরাবেন। এই যে দেখেন এটা হচ্ছে জুম হচ্ছে। এখন আপনি এই পয়েন্টটাকে যেদিকে নেবেন ওই দিকে আপনি জুমটা দেখতে পারবেন। যারা ক্যামেরা দিয়ে জুম টুম করছিলেন তারা অবশ্যই এই জিনিসটা জানার কথা। এন্ড এই জামানায় আইসা কেউ ক্যামেরা ইউজ করে না এমন হইতেই পারে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমি হচ্ছে লেআউটটা হচ্ছে ডিফল্টে নিয়ে যাই যাতে আপনাদের সুবিধা হয়, কারণ সবার ডিফল্টে লেআউট এটাই থাকবে। আরেকটু করে দেখান তো। জি। আচ্ছা, এইটা হচ্ছে এই যে জুমটা এটা কিন্তু আপনার হচ্ছে মেইন ভিডিওতে কোনো ইফেক্ট করবে না। এমন না যে আপনি এখানে জুম করলেন আর আপনার ভিডিওর এক্সপোর্টের পরে জুম দেখালো না। এটা হচ্ছে শুধুমাত্র আপনি প্রিভিউ দেখার সময় জুম করবেন। ঠিক আছে? ও আচ্ছা। এই জুমটা হচ্ছে আপনার কন্ট্রোল হোল্ড করে যদি আপনার প্রজেক্টে জুম করতে হয় তখন আপনাকে হচ্ছে যে এইখান থেকে করতে হবে, এইখান থেকে স্কেল। ঠিক আছে? এইখান থেকে করলে সেটা ভিডিওতে ইফেক্ট করবে। আর আপনি যদি চান যে না আমার হচ্ছে এখানে খুব ছোট লেখা আছে, অনেক জিনিস আছে যেটা আমি হয়তোবা প্রিভিউ প্যানেলে নাই দেখতে পারি। ঠিক আছে? বা দেখতে আমার অসুবিধা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে। তখন আমি কি করব? কন্ট্রোল হোল্ড করে আপনার হচ্ছে মাউস স্ক্রল আপ। স্ক্রল মানে হচ্ছে মাউসের মিডলে যে চাকাটা আছে না? ওই চাকাটাকে হচ্ছে আপনি উপরের দিকে ঘুরাবেন। দেখবেন এটা জুম হবে। এই যে দেখেন। ঠিক আছে? আর যদি আপনি নিচের দিকে ঘুরান কন্ট্রোল হোল্ড করে তাহলে জুম আউট হবে। ওকে ভাই, বুঝতে পারছি, প্র্যাকটিস করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন আমি বলছিলাম যে অ্যাসপেক্ট রেশিও যে ব্যাপারটা, অ্যাসপেক্ট রেশিও বা হচ্ছে আপনার প্রজেক্টের সেটিং চেঞ্জ করা, এটা আরেক ভাবেও করা যায়। কিভাবে? আপনার হচ্ছে ফাইলে চলে যাবেন এটার জন্য এন্ড এখান থেকে হচ্ছে প্রজেক্ট সেটিং। ঠিক আছে? এখানে দেখেন এই যে সেম অপশনগুলা। এটা আশা করি আর দ্বিতীয়বার এক্সপ্লেইন করার প্রয়োজন হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এরপরে হচ্ছে আপনার এইখানে যদি আমি ক্লিক করি এখানে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে ইউজ অরিজিনাল মিডিয়া হুইন পোস্ট। হ্যাঁ, এটা যদি আপনি আনটিক করে দেন তাহলেও কোনো সমস্যা নেই। আপনি চাইলে টিক রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এটা হচ্ছে আপনার মিডিয়ার যে অরিজিনাল সাইজ ওইটা হচ্ছে আপনার পজ করলে শো করবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো মিডিয়ার অরিজিনাল সাইজই দেখতেছি, আমি এখানে আপনার হচ্ছে উল্টাপাল্টা কি দেখতেছি যে আমার এইখানে হচ্ছে মানে সাইজ বদলে যাবে। ঠিক আছে? এখন অনেক কিছুই বদলাবে। কিভাবে বদলাবে আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখাই। ঠিক আছে? এইখানে ধরেন আমি হচ্ছে একটা ইমেজ আনলাম। ঠিক আছে? এখন মনে করেন সাপোজ আমি হচ্ছে এই ইমেজটার সাথে আরো কিছু অ্যানিমেশন দিছি যার কারণে আমার হচ্ছে প্লে করার সময় ল্যাগ করতেছে। ঠিক আছে? মনে করেন যে আমার প্লে করার সময় ল্যাগ করতেছে, যদি এটা করবে না। মনে করেন আমার এখানে প্লে করার সময় ল্যাগ করতেছে। তখন আমি কি করি? যে এই যে প্লেয়ারটা আছে, এই প্লেয়ারের মধ্যে এইটার কাজটা কি? এইটার কাজটা হচ্ছে আপনার কোয়ালিটি ডিক্রিজ করা। এখন কোয়ালিটি সে কেন ডিক্রিজ করবে? কারণ হচ্ছে অনেকের প্রসেসর হচ্ছে লোড নিতে পারে না হাই কোয়ালিটিতে যখন চলে। ঠিক আছে? যেমন ধরেন এখন ফুল কোয়ালিটিতে আছে। ফুল কোয়ালিটিতে এটা হচ্ছে চলতেছে। ঠিক আছে? এখন আপনার কম্পিউটারে হয়তোবা এমনও হইতে পারে যে ফুল কোয়ালিটিতে যখন চলবে তখন ল্যাগ দিতে পারে। তখন আপনি কি করবেন? কোয়ালিটিটা হাফ করে দিবেন। হাফ করলে কি হবে? আপনার এইখানে যখন আপনি প্রিভিউটা দেখবেন, এই প্রিভিউতে হালকা একটু হালকা একটু লো রেজুলেশনে দেখাবে। ঠিক আছে? এটা কিন্তু এক্সপোর্টের সময় কিন্তু ফুল রেজুলেশনেই এক্সপোর্ট হবে। জাস্ট হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন যাতে আপনি স্মুথলি কাজ করতে পারেন এজন্য হচ্ছে এই ফিচারটা। এখন এই যে অপশনটা এইটার তাহলে কাজ কি? এটার কাজ হচ্ছে যখন হচ্ছে আপনি প্লে করবেন তখন তো আপনি হাফ রেজুলেশনে দেখতেছেন, অর্থাৎ আপনি যদি 1080 পিক্সেলকে হাফ করেন তাহলে যত পিক্সেল হয় আপনি ঠিক তত পিক্সেলে হচ্ছে এখানে সেই রেজুলেশনটাতে হচ্ছে সবকিছু প্রিভিউ করবেন।
ঠিক আছে? এখন মনে করেন যে আপনি যদি এই অপশনটা অন করেন, তখন আপনি যখন প্রজেক্টটা পজ করবেন, মনে করেন আপনি প্লে করছেন, পজ করে দিছেন স্পেস দিয়ে, ঠিক আছে? পজ করার ফলে আপনার যেটা হবে, আপনার হচ্ছে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা আপনার কাছে একদম হাই কোয়ালিটিতে শো করবে। ঠিক আছে? আবার যদি আপনি রিজিউম করেন, তখন আবার হচ্ছে লো কোয়ালিটিতে দেখাবে। বাট আপনি যখন এক্সপোর্ট করবেন, তখন এটা কোনো ইফেক্টই করবে না। এটা হাফে থাকুক আর কোয়ার্ডে থাকুক, কোনো অসুবিধা নেই। আপনার হচ্ছে একদম ফুল রেজুলেশন এক্সপোর্ট হবে। বুঝাইতে পারছি? যদি না আপনি এক্সপোর্ট সেটিং এ কোনো উল্টাপাল্টা কিছু না করেন। এরপরে দেখেন হচ্ছে এখানে যদি আমি আরেকটা অপশনে যাই, সেটা হচ্ছে জুম লেভেল। এখন জুম লেভেলটা কি? এই যে আমরা একটু আগে হচ্ছে জুম করছিলাম না? এটাই হচ্ছে জুম লেভেল। এখানে দেখেন আমি যদি জুম লেভেল হচ্ছে আপনার 100 থেকে 200 দেই, দেখেন এটা জুম হয়ে গেছে। ঠিক আছে? এন্ড এখানে দেখেন, এইখানে ফাটা কতটুকু দেখাচ্ছে দেখেন। এখানে যেহেতু আমরা এতটুকু জুম করছি, আরেকটু হালকা জুম করি, ঠিক আছে? এইটুকুতে দেখেন আমার কতটুকু ফাটা আছে। এন্ড আমি যদি এখানে হাই ফুল কোয়ালিটি দিয়ে দিই, তাহলে দেখেন ফাটা অনেকটা কমে গেছে। ঠিক আছে? মেইনলি হচ্ছে আপনি যখন এইখান থেকে ইয়া করবেন, তখন রেজুলেশন ডিক্রিজ হয়। এবার আমি যদি এখানে 4 করি, তাহলে এই অংশটাতেই হচ্ছে আমার একদম ফাটা দেখাবে। ঠিক আছে? আবার দেখেন, আমি যখন হচ্ছে স্পেস ক্লিক করে পজ করতেছি, তখন কিন্তু আমার একদম ফুল কোয়ালিটিতে আসতেছে। বাট আমি যদি এই অপশনটা অফ করে দেই, এই যে দেখেন এটা ফাটা। ঠিক আছে? আবার যদি আমি হাফ দেই, তাহলে আরেকটু কমছে ফাটাটা। এন্ড যদি আমি ফুল কোয়ালিটি দেই, একদম ফুল কোয়ালিটি। ঠিক আছে? তো আমি হচ্ছে পজের মধ্যে হচ্ছে এটা অন রাখবো। তাহলে হচ্ছে মনে করেন আমার কোনো একটা ফ্রেম দেখা দরকার হইলো যে এটা হাই কোয়ালিটিতে কিরকম, তাহলে আমি ইজিলি দেখতে পারলাম। আমি তো এমনিতে ভিডিও চালাইলে তো লো রেজুলেশনেই দেখতেছি, তাই না? এজন্য। আচ্ছা, দেন হচ্ছে আপনার এই যে জুম লেভেলটা, এটা আপনি মনে করেন মাঝে মধ্যে এরকম হয় যে ভুলবশত আপনি জুম করে ফেলছেন। তখন আপনি ফিট করবেন কেমনে? জাস্ট হচ্ছে জুম লেভেল থেকে ফিটে ক্লিক করলে আপনার হচ্ছে যে ইয়াটা আছে, এই উইন্ডোটাতে একদম বরাবর ফিট হয়ে যায়। দেন হচ্ছে আপনার জুম লেভেলের পরে আছে হচ্ছে শো সেভ জোন। এখন দেখেন, আমি যদি শো সেভ জোন দিই, এখানে হচ্ছে সেভ জোনগুলা শো করতেছে। আচ্ছা, এখন আমি উদাহরণস্বরূপ হচ্ছে একটা ইউটিউবের ভিডিও চালাই, ঠিক আছে? যেকোনো ভিডিও। সাপোজ আমি এই ভিডিওটা চালাইলাম। এখন দেখেন, এই ভিডিও চালানোর পরে কি হইলো? আপনার হচ্ছে এই জায়গাতে যমুনা টিভির ওয়াটারমার্ক দেখাচ্ছে, তাই না? এরপরে দেখেন, এইটুক জায়গা অবধি হচ্ছে আমাদের যে প্লেব্যাকটা, ঠিক আছে? এই অপশনগুলো হচ্ছে ঢেকে ফেলছে। এই জায়গাগুলোতে যদি আমরা কোনো কারণে টেক্সট দেই, তাহলে টেক্সট বা যে কোনো অ্যানিমেশন দেই, তাহলে হচ্ছে এই অ্যানিমেশনগুলো হয়তোবা মানুষের যদি কোনো কারণে এইখানে হচ্ছে মাউসটা কার্সর থাকে বা ফোনে যদি ক্লিক করে, তখন হচ্ছে এটা দেখতে সমস্যা হবে। এজন্যই হচ্ছে মেইনলি এই সেভ জোনটা, যাতে করে আপনার হচ্ছে প্লেব্যাকটা প্লাস হচ্ছে লোগোর যে ওয়াটারমার্কগুলো, এগুলো হাইড হয়ে যায়। প্লাস আপনার হচ্ছে যে মাথাটা, সবসময় ভিডিও করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার মাথাটা যাতে এই পয়েন্টগুলোর ভিতরে থাকে, এই অংশটার ভিতরে যাতে আপনি যতটুকু থাকবেন ততটুকু থেকে যায়, বাকিটা হচ্ছে বাইরে থাকলে কোনো সমস্যা নেই। মেনলি আপনার মাথাটা এই জায়গাতে থাকাটাই হচ্ছে, মানে ধরেন তখন ভিজুয়ালি ভালো হয়। আপনি যদি খেয়াল করেন, এই যে এই অংশটা, এই যে এই লাইনটা এইখানে আসার কথা, তাহলে দেখেন সার্জিসের মাথা কিন্তু এটার ভিতরে আছে, এই এরিয়াটার। ঠিক আছে? মেইনলি হচ্ছে প্রফেশনালি যখন আপনি ভিডিও করবেন, তখন আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? এখন ধরেন আমি শো সেভ জোনটা অফ করে দিলাম। দেন হচ্ছে আপনার রুলারের হচ্ছে একটা ইয়া আছে, আপনার হচ্ছে শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল পি। এখন দেখেন, আমি আগে হচ্ছে রুলারটা এনাবল করি, তারপরে বলি যে রুলার কেন লাগবে। এখন মনে করেন যে এই যে রুলার যখন আপনি এনাবল করবেন, তখন আপনার এই যে সাইড দিয়ে এরকম দুইটা স্কেল চলে আসবে, উপরে নিচে। ঠিক আছে? আমি যদি এখানে একটা ক্লিক করে এন্ড হচ্ছে এখান থেকে একটা টান দেই, আমার দেখেন একটা হচ্ছে লাইন আসছে। দেখছেন? এই লাইনটা কিন্তু এমন না যে অ্যানিমেটেবল বা এরকম কিছু, এরকম না। এই লাইনটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে যেরকম খাতার মধ্যে যেরকম মার্জিন টানেন, হ্যাঁ? ঐরকম। মনে করেন যে আপনি একটা মার্জিন এইখানে একটা দিলেন। গাইডলাইনের মতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন আপনি একটা মার্জিন এইখানে দিলেন, এখান থেকে টাইনে একটা মার্জিন এইখানে দিলেন, এখান থেকে টাইনে একটা মার্জিন এই জায়গাতে দিলেন, এন্ড এখান থেকে টাইনে একটা এই জায়গাতে দিলেন, সাপোজ। ঠিক আছে? এখন দেখেন, আপনি চাইতেছেন যে আপনি এই যে এই জায়গাটার ভিতরে কাজ করবেন। ওকে, ফাইন, ইউ ক্যান। ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে এই যে লাইনের বাহিরে আর যাবেন, আপনি যদি লাইনটাকে ঠিকঠাক ভাবে বসাইতে পারেন। ঠিক আছে?
এইটাই হচ্ছে মেইনলি এই রুলারের আর গাইডের কাজ, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো এক্সট্রা কাজ নাই, যদি থাকে সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে কভার করব। রুলারের কিন্তু কাজ আছে মোটামুটি, খারাপ না, এটা অনেক বেশি কাজে লাগবে। এন্ড এইটা আনার আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা তো টেনে আনছিলাম, ঠিক আছে না? এখন আপনি চাইলে হচ্ছে এখানে জাস্ট রাইট ক্লিক করে অ্যাড গাইড দিয়ে, হ্যাঁ, এখান থেকে দেখেন হরিজেন্টাল। হরিজেন্টাল মানে হচ্ছে আপনার লম্বা লম্বি, অর্থাৎ এই পজিশন এইভাবে, ঠিক আছে? এই বরাবর হচ্ছে আপনার, আচ্ছা আমি এই লোককে মিউট করে দিই। এইখানে দেখেন এই বরাবর হচ্ছে লাইনটা আসবে, ঠিক আছে? আমি যদি এখানে মনে করেন 1080, মনে করেন আমি হচ্ছে একটা লাইন মিডলে চাইতেছি, একদম মিডলে, ঠিক আছে? তাহলে আমি 1080 কে অবভিয়াসলি 2 দিয়ে ভাগ করব, তাহলে মেবি হচ্ছে 540 আছে, ঠিক আছে? 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 540 আসবে 1080-কে, অর্থাৎ আমার মিডলে আসবে একদম। আর এখানে যদি 1080 না হয়ে যদি 2160 থাকে বা 1440 থাকে, ওইটা ওইভাবে আপনি ভাগ করে দেখবেন কত আসে। এখন যদি আমি ওকে দিই, এই যে দেখেন একদম মিডলে একটা লাইন চলে আসছে। তাহলে আমার কি হইলো, আমার হচ্ছে মিডল পয়েন্টটা বুঝতে সুবিধা হইলো, যে আমি হচ্ছে মিডলে কাজ করব বা মিডলে রাখবো কোনো একটা কিছু, এই হিসেবে আর কি। দেন হচ্ছে আমি যদি এইখানে রাইট ক্লিক করে অ্যাড গাইড দিই, এখানে হচ্ছে 1920টা পিক্সেল টোটাল, এর ভিতরে আমার হচ্ছে 960 হচ্ছে মিডল, ঠিক আছে? আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাইলে রেজাল্টটা বের হয়ে যাবে, এই যে দেখেন একদম মিডলে আসছে। এখন মনে করেন আপনি মিডলের এই পাশ কি কি রাখবেন, কি করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এন্ড গাইডগুলো ডিলিট করার জন্য জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, ডিলিট। এরপরে হচ্ছে আপনার এইখানে আছে দেখেন একটা ক্যামেরার মতো বাটন, যেটার কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। দেখেন আমার স্ক্রিনে এই অংশটা আছে, এন্ড আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এখানে একটা বিষয় আপনি মাথায় রাখবেন, যে সেটাস স্ন্যাপশট এস থাম্বনেল এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ কি হবে, যে আপনি যে স্ন্যাপশটটা নিছেন, এই স্ন্যাপশটটা হচ্ছে আপনার থাম্বনেল, ভিডিও থাম্বনেল হিসেবে যাবে। কিভাবে যাবে আমি আপনাদেরকে দেখাই। এই যে যেমন আমি এই যে এই স্ন্যাপশটটা হচ্ছে নিছিলাম, এন্ড এটাকে একটা থাম্বনেল হিসেবে সেট এস করে দিছিলাম। তখন কি হয়েছে, আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করছি, এই যে দেখেন ওয়েব স্পার্কস 3 এর ভিডিওটা হচ্ছে আপনার এই থাম্বনেলে আসছে, ঠিক আছে? বাট আমি যদি নর্মালি প্লে করি, তাহলে ভিডিও প্লেয়ারের যে থাম্বনেলগুলো হয়, ওইগুলো হচ্ছে 2-3 সেকেন্ডের পরে হচ্ছে এই অংশটা থাম্বনেল হওয়ার কথা ছিল নর্মালি, ঠিক আছে, দেখানোর সময়। কিন্তু আপনি যদি এখান থেকে সেট করেন, তাহলে আপনি ওই ভিডিওটা এক্সপোর্টের পরে ভিডিওতে ওই থাম্বনেলটাই দেখতে পারবেন, যেটা আপনি সেট করছেন, ঠিক আছে? এবারে দেখেন স্ন্যাপশটের ফরম্যাট পিএনজি আছে, জেপিজি আছে, সবসময় পিএনজি রাখবেন, কারণ কোনো একটা রিজনে যদি আপনি মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি হাইড করলাম, এন্ড এইখানে যদি আমি স্ক্রিনশট নিতে যাই, তখন আমি পিএনজিতে যদি স্ন্যাপশটটা নেই, তাহলে আমার এই যে কালো অংশটা না, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তখন আমি যে কোনো ভাবে এটাকে ইউজ করতে পারবো। এরপরে দেখেন আপনার হচ্ছে সেভ টু, কোথায় সেভ হবে, আপনি জাস্ট এখানে চেঞ্জে ক্লিক করলে আপনি যে কোনো লোকেশনে সেভ করতে পারেন। আমি ধরেন ই ড্রাইভ সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট ফোল্ডার দিলাম, ওকে, ঠিক আছে? এখন দেখেন এইটা থাম্বনেল হিসেবেও সেভ হয়ে গেছে, এই যে থাম্বনেল। এখন কোন একটা কারণে যদি আমি এই ভিডিওটা এক্সপোর্ট করি, আমার থাম্বনেল এইটাই দেখাবে। ইয়াটা কই গেছে? আচ্ছা, এই স্ন্যাপশটটা কোন একটা জায়গায় থাকবে, এটা এখন খুঁজে বের করাটা মুশকিল। এই যে দেখছেন, এই যে স্ন্যাপশটটা, ঠিক আছে? সো আপনি যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এন্ড দেন এখানে আছে হচ্ছে সাউন্ডের অপশন, আপনি প্লেয়ারে সাউন্ড কত রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, এন্ড আপনি এখানে প্রেস করলে মিউট হবে, প্রেস করলে আনমিউট হবে। তারপরে এখানে হচ্ছে ফুল স্ক্রিন, ঠিক আছে? আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারবেন, ঠিক আছে? আর এখানে আবার যদি আপনি এই যে ইয়াটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দেন, তাহলেও মেবি ফুল স্ক্রিন হওয়ার কথা। কন্ট্রোল এন্টার নাকি টিল্ট, এটা কাজ হচ্ছে না কেন? অল্ট এন্টার, সরি, অল্ট এন্টার। এই যে অল্ট প্লাস এন্টার যদি প্রেস করেন, তাহলে হচ্ছে আপনার এটা ফুল স্ক্রিন হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে অ্যাডভান্স প্যানেল বা অ্যাডজাস্টমেন্ট প্যানেল বলতে পারেন, যেখানে হচ্ছে সবকিছু অ্যাডজাস্ট করা হয়, কি ফ্রেমিং করা, অ্যানিমেশন করা, সবকিছু এইখানে হয়। তারপরে হচ্ছে আপনার এখানে মাস্কিং আছে, এআই টুলস আছে, তারপরে হচ্ছে আপনার অ্যানিমেশনস আছে, এগুলো সবগুলা নিয়ে আমরা, আমাদের আলাদা আলাদা ক্লাস আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কালার ট্যাব আছে, হ্যাঁ, এখানে আবার এইচএসএল আছে, কার্ভ আছে, তারপরে হচ্ছে আপনার কালার হুইল আছে, ঠিক আছে? সো এগুলা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, আমরা জাস্ট হচ্ছে আজকে একটা ওভারভিউ দেখবো। দেন এইখানে দেখেন, এইখানে একটা বার আছে, এই বারটাকে বলা হয় হচ্ছে টুল বার,
ঠিক আছে? এখানে দেখেন সবগুলা টুল ফিল্মোরাতে যত টুলস আছে সব এইখানে আছে। ঠিক আছে? অ্যান্ড আপনার মন চাইতেছে যে না আমার এতগুলার এই কয়েকটা টুলসে পেট ভরতেছে না। ঠিক আছে? আরো টুল চাই আমার। তাইলে আপনি যে এই জায়গাতে ক্লিক করেন এখানে সবগুলা টুলস আছে। ঠিক আছে? এখন মনে করেন যে কোনো একটা টুল আপনার খুবই দরকারি যেটা আপনার এইখানে থাকা দরকার। ঠিক আছে? ওই টুলটাকে আমার মনে করেন যে সাপোজ সাপোজ আমার এআই ট্র্যাকিং টুল, হ্যাঁ? এই টুলটা হচ্ছে সাপোজ আমার এইখানে দরকার। ঠিক আছে? আমার এইগুলোর দরকার নেই। তো আমি এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইখানে রাইখা দিব। ঠিক আছে? এরপরে আমার মনে করেন যে কি ফ্রেমিং টুলটা বেশি দরকার। সো আমি এইটাকে টাইনা এখানে রাইখা দিলাম। ঠিক আছে? সো এইভাবে করে হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখার সময় কাস্টমাইজেশনটা একদম টুলবারটা আমার মতো বানাই ফেলতে পারেন। ঠিক আছে? এক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধা হবে যদি আপনারা আমার থেকেই শিখেন। ঠিক আছে? ওকে? এরপরে দেখেন আপনার হচ্ছে এখানে হচ্ছে টাইমলাইনের কিছু অপশন আছে। হুম? এইগুলা হচ্ছে আমরা একটু পরে ডিসকাস করব। দেন হচ্ছে আপনার এই যে মিডিয়া প্যানেল, ঠিক আছে? এখানে দেখেন আপনার হচ্ছে স্টক মিডিয়া আছে। এখানে হচ্ছে আপনার ওই যে ফ্রি পিক বলেন, তারপরে হচ্ছে আপনার পিক্সেল, পিক্সাবে যেগুলা গত ক্লাসে দেখাইছিলাম, ওইগুলার মতো আপনি এখানে ফিল্মোরাতেও ফুটেজ-টুটেজ পাবেন এই যে দেখেন। ঠিক আছে? আপনি সাপোজ এখানে সার্চ করলেন যে হচ্ছে আম আমেন। ঠিক আছে? আপনি সার্চ করছেন এন্ড এরপরে এখানে তো আসার কথা। দাঁড়ান ১ মিনিট আমি লাইব্রেরিতে ক্লিক করি আবার। এন্ড এই যে দেখেন। ঠিক আছে? ম্যান রিলেটেড যত ভিডিওস আছে, যত ক্লিপ আছে এগুলা সব চলে আসছে। এখন আপনি চাইলে এগুলারে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এন্ড এখানে দেখেন একটা হচ্ছে স্টার পয়েন্ট আছে। এখন স্টারটার কাজ কি? আপনি যে জিনিসগুলো স্টার করবেন সেগুলো হচ্ছে আপনার এই যে মাইন নামে একটা ফোল্ডার থাকবে। এখানে ফেভারিটে যদি আপনি আসেন এই যে যেগুলো আপনি এখানে এড করছিলেন ওইগুলা চলে আসবে। এন্ড এখানে ফটো আছে, ভিডিও আছে। হ্যাঁ? যেগুলো স্টার করবেন সেগুলো চলে আসবে। এন্ড দেন এইখানে দেখেন এআই ইমেজ আছে। এইটা দিয়ে আপনি হচ্ছে ইমেজ জেনারেট করতে পারবেন। লাইক Adobe বলেন বা আদার যেকোনো সফটওয়্যারে যেরকম করা যায় সেরকম আরকি। Adobe Firefly এর মতো বা Leonardo র মতো বা হচ্ছে Ideogram যেটার মতো মনে করেন আপনি, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার ফুটেজ-টুটেজ সব আছে। আপনি যেকোনো টাইপের ফুটেজ এখানে পেয়ে যাবেন। এন্ড এমন না যে সবগুলা পাবেন। আপনার যেগুলো হচ্ছে প্রয়োজনীয় সেগুলোই হয়তোবা পাবেন। ঠিক আছে? অ্যান্ড এখানে সলিড কালার, মোশন ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট কালার হাবিজাবি অনেক কিছু আছে। আপনারা দেখবেন কি, কি আছে। তারপরে হচ্ছে পার্টনার। পার্টনারের মধ্যে আছে হচ্ছে পিক্সেল, পিক্সাবে, গিফি, ঠিক আছে? এগুলা ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে আরকি আপনি ক্লিক করলে। আনফ্ল্যাশ যেটা হচ্ছে আ এটা ইমেজের জন্য বেস্ট। এটা হচ্ছে গিফের জন্য GIF যেগুলা, মিম-টিম টাইপের এগুলা আরকি। তারপরে পিক্সাবে, পিক্সেল এগুলো হচ্ছে আপনার ফুটেজের জন্য। দেন হচ্ছে অডিও আছে। অডিওতে আপনার হচ্ছে মাইন সেকশনটা আছে আবার আপনি যেগুলো ফেভারিট করছেন সেগুলো এখানে থাকবে। ডাউনলোড যা করছেন সব ডাউনলোডস এ থাকবে। তারপরে মাই মিউজিক এখানে হচ্ছে মাই মিউজিকে চাইলে আপনি আপনার গ্যালারিতে থাকা যেকোনো মিউজিক এখানে এড করে রাখতে পারেন। ঠিক আছে? মনে করেন যে এডিটিং অ্যাসেট তারপরে হচ্ছে আপনার BGM এখান থেকে আমি ধরেন এইটা নিয়ে আসলাম। এই যে এইটা এখানে রয়ে গেল। ঠিক আছে? এখন আমি চাইলে এই মিউজিককে যেকোনো টাইপের যেকোনো প্রজেক্টে ইউজ করতে পারবো। ঠিক আছে? সো এরকম আরকি বিষয়টা। দেন হচ্ছে ম্যাটেরিয়াল প্যাক। এটা তো গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম ফিল্ম স্টক থেকে যা ডাউনলোড করবেন সব ম্যাটেরিয়াল প্যাকে আসবে। দেন হচ্ছে এআই মিউজিক এটা দিয়ে আপনি এআই মিউজিক বানাইতে পারবেন এআই দিয়া। তারপরে হচ্ছে আপনার এআই সাউন্ড ইফেক্ট এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট বানাইতে পারবেন। এআই কে জাস্ট কমান্ড দিয়ে মানে যেরকম সাউন্ড ইফেক্ট আপনার দরকার বাট ওইটা আপনি কোথাও পাইতেছেন না, ওইটা জাস্ট এখানে ডিসক্রাইব করে দিবেন, এআই আপনাকে ওইটা বানায় দিবে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার টেক্সট টু স্পিচ এটাও এআই টুল। তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সাল মিউজিক এগুলো হচ্ছে ফুললি কপিরাইট ফ্রি বাট এগুলোর ক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে ওপেন থাকে না। ঠিক আছে? আপনারা চাইলে এগুলো ওপেন করতে ইউজ করতে পারেন। এগুলো একদম কপিরাইট ফ্রি 100%। ঠিক আছে? লাইসেন্স করা। তারপরে হচ্ছে সাউন্ড ইফেক্ট, তারপরে হচ্ছে আপনার মিউজিক, এগুলো হচ্ছে নরমাল মিউজিক। এগুলোর মধ্যে কিছুগুলাতে কপিরাইট আসতে পারে। বাট বেশিরভাগ গুলাতেই আসার সম্ভাবনা নাই। ঠিক আছে?
আপনার আপনি 90% মিউজিক কপিরাইট ফ্রি ইউজ করতে পারবেন। বিশেষ করে ইউজ করবেন হচ্ছে যেগুলাতে পিঙ্ক ডায়মন্ড শো করে ওইগুলাতে কপিরাইট থাকে না। ঠিক আছে? মানে ফ্রি গুলাতে একটু কপিরাইটের আশা থাকতে পারে। মিউজিকে মাঝে মধ্যে কপিরাইট দেয়, সবসময় না। এবার হচ্ছে আপনার টাইটেল, এগুলো হচ্ছে প্রিমেড টাইটেল গুলা সব আছে। প্রিমেড টাইটেল, ইফেক্ট হাবিজাবি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা একটু এক্সপ্লোর করবেন। দেন হচ্ছে ট্রানজিশন। এখন কোশ্চেন থাকতে পারে যে হোয়াট ইজ ট্রানজিশন? মনে করেন যে আমি এই ক্লিপটারে এতটুকু রাখলাম, রাখার পরে এটাকে এইখানে রাখলাম। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করব যে টাইম লাইনে কিভাবে কি হইতেছে। জাস্ট আমরা এই বেসিকটা দেখি যে এইটা আসলে কি। এখন মনে করেন আমি এইটাকে এইখানে রাখলাম। এখন যদি আমি প্লে করি, দেখেন জাস্ট নর্মালি ঠুস করে একটার পরে একটা চলে আসলো। এখন আমি যদি মাঝখানে একটা ট্রানজিশন দিই, যে এইটা ট্রানজিশন হচ্ছে দুইটা ক্লিপের মধ্যে কাজ করে আর কি। এরপরে হচ্ছে আপনার এই যে দেখেন এইভাবে কেটে চলে আসছে, ঠিক আছে? এরপরে মনে করেন যে আমি হচ্ছে যদি এইটা দেই, এখন দেখেন এই যে মানে ঠুস ঠাস করে আসবে না, আপনার হচ্ছে একটা অ্যানিমেশন দিয়ে আসবে আর কি। এটা হচ্ছে মেইনলি ট্রানজিশন। তারপরে হচ্ছে আপনার ইফেক্ট আছে, তারপরে হচ্ছে স্টিকার, ফিল্টার, টেমপ্লেট। হ্যাঁ, অভাব নাই জিনিসপাতির। এখন এরপরে আসেন হচ্ছে আমাদের হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে গ্লোবাল মিডিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা মনে করেন আমি যদি এখানে ক্লিক করি, আমার দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো ইয়ে আছে, যেটা আপনাদের ক্ষেত্রে থাকবে না। আপনাদের ক্ষেত্রে এটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। কেন ব্ল্যাঙ্ক থাকবে? কারণ আপনারা কিচ্ছু আনেন নাই। এটা হচ্ছে এমন একটা মিডিয়া যেটা হচ্ছে আপনি আপনার হচ্ছে ফাইল ম্যানেজারে যা যা অ্যাসেট আছে বা যা যা জিনিসপাতি আছে, যেগুলো আপনি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে বেশি ইউজ করেন, ঠিক আছে, যে ইফেক্টগুলো, ওইগুলো হচ্ছে আপনি আলাদা আলাদা ফোল্ডার বানাতে পারবেন। বানিয়ে এখানে একবার জাস্ট ইম্পোর্ট করে রাখবেন। আপনি যে কোনো প্রজেক্টে এটা ইউজ করতে পারবেন, একদম যে কোনো। নর্মালি আমরা যখন এই যে প্রজেক্ট মিডিয়াতে এই ফাইলগুলো ইম্পোর্ট করছি, এখন আমি সাপোজ ধরেন এই প্রজেক্টটা হচ্ছে সেভ করলাম, ঠিক আছে? ঠিক আছে, এই নামে সাপোজ আমি সেভ করে দিলাম। আমি যদি এখন একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করি, এখন দেখেন আমার মিডিয়া ফাইল হচ্ছে গায়েব। ঠিক আছে, ওইটা শুধু ওই মিডিয়ার জন্য। বাট গ্লোবাল মিডিয়াতে যদি আমি দেখি যে এটা এই মিডিয়াতেও কাজ করতেছে, এগুলা কিন্তু কোনোটা ফিল্মোরার না। ঠিক আছে, এগুলো আমি নিজে ইম্পোর্ট করছি এখানে। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেইনলি আপনি প্লাসে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করে যে কোনো কিছু আনতে পারবেন। এখন মনে করেন আপনার এখানে একটা ফোল্ডার বানানো দরকার। ঠিক আছে, আমি যেরকম পেপার, এলিমেন্ট, ওভারলে, মেন, তারপর হচ্ছে আপনার এসএফএক্স, মিউজিক, এগুলো সবগুলোর আলাদা আলাদা একটা একটা ফোল্ডার বানিয়ে রাখছি। ঠিক আছে, এখন আপনারা কিভাবে বানাবেন? আপনারা যদি এখানে মনে করেন একটা ফোল্ডার এড করতে চান, তখন হচ্ছে এই যে এই আইকনে ক্লিক করবেন, অ্যাড নিউ ফোল্ডার, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট এন। কন্ট্রোল অল্ট হোল্ড করে এন প্রেস করলে ফোল্ডার নিউ চলে আসবে। যদি আমি এখানে প্রেস করি, তাহলে দেখেন এই যে ফোল্ডার চলে আসছে। আমি এটার নাম সাপোজ মি দিলাম, ঠিক আছে? এন্ড আপনার মনে করেন যে ভুলবশত একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছেন, ওইটা রিমুভ কিভাবে করবেন? জাস্ট ওই ফোল্ডারটাকে হচ্ছে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে এই যে এইখানে প্রেস করবেন, এটা হচ্ছে ডিলিট ফোল্ডার। ঠিক আছে, এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ডিলিট করতে চান কিনা। আমি যদি ডিলিটে দেই, ডিলিট হয়ে গেছে। অ্যান্ড প্রজেক্ট মিডিয়াতেও সেম। আপনি এখানে মনে করেন যে একটা ফোল্ডার বানাইলেন এসএফএক্স, এখানে আপনি সাউন্ড ইফেক্ট রাখলেন। একটা ফোল্ডার বানাইলেন ইমেজ, হ্যাঁ, একটা বানাইলেন ফুটেজেস ফুটেজেস। সো আপনি এক এক ফোল্ডারে এক একটা জিনিস আইনে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। মনে করেন আমি এসএফএক্স এর মধ্যে কিছু সাউন্ড ইফেক্ট আনবো, ঠিক আছে? এটার জন্য এই যে দেখেন আমি মনে করেন এই কয়েকটা সাউন্ড ইফেক্ট আনলাম, এই যে এখানে চলে আসছে। দেন আমি মনে করেন ইমেজ ফোল্ডারে আসলাম, কিছু ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে? আমি এখানে আসলাম, আসার পরে কয়েকটা ইমেজ নিলাম, নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ মারলাম, ঠিক আছে? তারপরে ফুটেজ, আমার মনে করেন কিছু ফুটেজ দরকার, আমি এই ফুটেজ আনলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখন দেখেন আলাদা আলাদা ফোল্ডারে আলাদা আলাদা জিনিস শো করতেছে, যেরকম আমাদের উইন্ডোজে থাকে। এন্ড আমরা যদি এখানে প্রজেক্ট মিডিয়াতে ক্লিক করি, তাহলে আমাদের সবগুলো একসাথে দেখাবে, ঠিক আছে? এন্ড আপনি এখান থেকে ফিল্টারাইজ করতে পারবেন যে আপনার কোনটা কোনটা দরকার, ঠিক আছে? এখানে দেখেন এই যে ফিল্টার একটা অপশন আছে। এখানে যদি আপনি অল দেন অল শো করবে, এখানে যদি আপনি ভিডিও দেন শুধু ভিডিওগুলো শো করবে, এখানে যদি আপনি অডিও দেন শুধু অডিও শো করবে,
এখানে ইমেজ দিলে শুধু ইমেজ শো করবে। সো এটা সবগুলোর ক্ষেত্রেই। অ্যান্ড দেন হচ্ছে আপনার ভিউ হচ্ছে আপনার এই যে আপনাদের প্রথমে হচ্ছে মিডিয়াম থাকবে, এরকম বড় বড় থাকবে। আপনারা এটাকে ভিউটাকে স্মল করে ফেলবেন, ঠিক আছে? মানে বড় ছোট করার জন্য আর কি এই অংশটাকে। তারপরে হচ্ছে আপনার যদি শর্ট বাই দেন তাহলে হচ্ছে এখানে দেখেন নেম যদি দেন তাহলে আপনার হচ্ছে নেম ওয়াইজ হচ্ছে এইগুলো হচ্ছে ফিল্টারাইজ হবে, ঠিক আছে? আপনার প্রথমে হচ্ছে থাকবে সংখ্যা, তারপরে এই সংখ্যা এ দিয়ে যে সমস্ত ফাইলগুলোর নাম শুরু হয়েছে সেগুলা, তারপরে বি দিয়ে। এখন মনে করেন যে আমার এখানে তাহলে উল্টা কেন দেখাইতেছে, কারণ হচ্ছে আমি আপনার হচ্ছে এইখানে সিলেক্ট করে রাখছি আপনার হচ্ছে ডিসকেন্ডিং। আমি যদি অ্যাসকেন্ডিং দেই তখন হচ্ছে দেখেন একদম হচ্ছে আগে হচ্ছে সংখ্যা, তারপরে এ বি সি ডি এরকম করে আপনার হচ্ছে ফিল্টারাইজ হবে। বাট আমি হচ্ছে নর্মালি ইউজ করি হচ্ছে আপনার হচ্ছে ডেট মডিফাইডটা, ঠিক আছে? ডেট ইম্পোর্টেডটা ইউজ করি, কারণ হচ্ছে আমি যে আমার কথা হচ্ছে যেটা হচ্ছে আমি লাস্ট ইম্পোর্ট করছি সেটা যাতে আমার হচ্ছে সবার আগে থাকে, ঠিক আছে? এন্ড যেটা আমি আগে ইম্পোর্ট করছি সেটা নিচে থাকবে, কারণ অনেক সময় দেখবেন যে আপনি হচ্ছে একটা জিনিস ইম্পোর্ট করছেন এন্ড এটা যদি নেমিং এর মধ্যে থাকে এই জিনিসটা হচ্ছে একদম নিচের দিকে চলে যাবে, আপনি খুঁজে পাবেন না। তো আপনার যদি আমার মতো ডেট মডিফাইড এন্ড হচ্ছে ডিসকেন্ডিং মোডে থাকে তখন দেখবেন যে আপনি লাস্ট যেটা ইম্পোর্ট করছেন সেটা সবার আগে আসবে, ঠিক আছে? সবার লাস্টে দেখেন, যেমন ধরেন আমি মনে করেন যে এইটা আনলাম, এইটা কিন্তু এ বি সি ডি দিয়ে না, তখন দেখেন এইটা হচ্ছে এইখানে সবার আগে শো করতেছে, কারণ আমি সবার লাস্টে এইটা ইম্পোর্ট করছি। বুঝাইতে পারছি সবাইকে? এইটুক কে কে বুঝেন না একটু বলেন তো। ঠিক আছে, এরপরে দেখেন হচ্ছে ক্লাউড মিডিয়া। আপনি চাইলে এটা হচ্ছে মনে করেন কিছুটা গুগল ড্রাইভের মতো, আপনি চাইলে আপনার বিভিন্ন টেমপ্লেট বা হচ্ছে আপনার বিভিন্ন ফাইল টাইল এখানে আপলোড করে রাখতে ভাইয়া পারেন, একটা বাট কোশ্চেন এটা ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আচ্ছা, প্রজেক্ট মিডিয়াতে আপনি যে ফোল্ডার করে রাখছেন এগুলো শুধু মানে ওয়ান টাইম, আমি এই যে যখন কাজ করব হ্যাঁ হ্যাঁ, তখনই কাজে প্রজেক্ট লাগবে। মিডিয়াটা ওয়ান আর টাইম। গ্লোবাল মিডিয়াতে হ্যাঁ হচ্ছে এইখানে একবার যদি আমি ইম্পোর্ট করি ফোল্ডার ওয়াইজ বানায় বা যেভাবেই হোক, তো এটা পার্মানেন্ট থেকে হ্যাঁ, যাবে ওইটা এরকম। পার্মানেন্ট থেকে যাবে যতদিন আপনি সফটওয়্যার আনইনস্টল না করতেছেন বা হচ্ছে নতুন করে উইন্ডোজ না দিতেছেন। বুঝতে পারছেন? ওইটা হচ্ছে মনে করেন ওইখানে আপনি যা তা ইম্পোর্ট কইরা রাখবেন না আবার, ঠিক আছে? ওইখানে হচ্ছে যে জিনিসগুলা প্রত্যেকটা প্রজেক্টে কাজে লাগে ওই জিনিসগুলা ইম্পোর্ট কইরা রাখবেন। এরপরে আমি জি যদি ভাই, হচ্ছে ক্লিয়ার। ইনফ্লুয়েন্স কিটে যাই, এখানে হচ্ছে আপনি বিভিন্ন ইয়েতে বানাইতে পারবেন আর কি, পপুলার আই ক্যাচি সেকেন্ড ইন্ট্রোস বানাইতে পারবেন। যেমন আমি যদি এখানে স্টার্ট ক্রিয়েটিং দেই তখন এখানে দেখেন কিছু টেমপ্লেট আছে, ঠিক আছে? এই যে এই টেমপ্লেটটা, এখন যদি আমি স্টার্ট ক্রিয়েটিং দেই তখন দেখেন এইখানে হচ্ছে আপনার টেক্সট আছে, ঠিক আছে? আপনি ইউর স্টাইলের মধ্যে আপনি যে কোনো কিছু দিতে পারেন, হ্যাঁ? তারপরে হচ্ছে এখানে রেট্রো আছে। আমি এখানে আহ কি দেওয়া যায় বলেন তো একটু? গার্ডেন, ওকে। এরপরে আমি এগুলাকে করলাম, মনে করেন আমার এডিট শেষ। এরপরে এখন আমি হচ্ছে জাস্ট ফিনিশে ক্লিক করলাম আর এটা আমার টাইমলাইনে অটো এডিট হয়ে গেল। বুঝতে পারছেন? মানে প্রি বিল্ড কিছু ইন্ট্রো বানানো আর কি, হ্যাঁ? এবারে মনে করেন আমি যদি এখানে ব্র্যান্ড ডিটারমিনেশন লোগো রিভিল দেই, ঠিক আছে? এখানে দেখেন অনেক টাইপের লোগো রিভিল অ্যানিমেশন আছে, ঠিক আছে? আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। ধরেন আমার সাপোজ এইটা ভাল লাগছে, হ্যাঁ? হুম। বা হচ্ছে কোনটা বেশি বেটার হবে? আচ্ছা, মনে করেন আমার এইটা ভাল লাগছে, ঠিক আছে? তো আমি হচ্ছে এটাতে স্টার্ট ক্রিয়েটিং দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে হচ্ছে আমি টেক্সট দিতে পারবো। লোগো রিভিল লিখছে। আমি সাপোজ এখানে লিখবো ওয়েব স্পার্কস, ওকে। এন্ড এখানে চাইলে কিন্তু আপনি কালার টালারও চেঞ্জ করতে পারবেন। এগুলো এখন জানার দরকার নেই, এগুলো একটু পরে জানেন, ঠিক আছে? আমরা যখন টেক্সট এডিটিং এ যাব তখন আমরা এই জিনিসগুলো জানবো, ঠিক আছে? এখন দেখেন এখানে হচ্ছে আপনার এডিউর লোগো লিখা আছে না? এখানে আমি জাস্ট অ্যাড এ ক্লিক করলাম এন্ড দেন হচ্ছে আপনার সাপোজ আমি ওয়েব স্পার্কস এর লোগোটা নিব, ওইটা মনে হয় ওয়েব স্পার্কস 2 তে আছে। এই যে সাপোজ এই লোগোটা নিলাম, হ্যাঁ? এখন দেখেন এই যে এই লোগোটার সাথে অটোমেটিক্যালি এটা সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি চাইলে এই যে টেক্সটের যে সাইজটা
এটা চেঞ্জ করতে পারেন, বা এই জিনিসের যে সাইজটা এটা চেঞ্জ করে আপনি এখানে পজিশনিং করতে পারেন। এন্ড আপনার ইন্ট্রো রেডি। ঠিক আছে, এই যে দেখেন। ওকে, এরপরে দেখেন আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কম্পাউন্ড ক্লিপ, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলা হচ্ছে আমরা আরো পরে আলোচনা করব। এগুলো এখন যদি আমরা বলি আপনারা কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে, দেন হচ্ছে ইমেজ টু ভিডিও। এখানে আপনার হচ্ছে ইমেজ টু ভিডিওর কিছু অপশন আছে, আপনি ইমেজ দিবেন, আর দুইটা ইমেজ দিলে হচ্ছে একটা আরেকটারে কিস করা শুরু করবে, দুইটা ইমেজ দিলে একটা আরেকটারে হাগ করবে, এরকম একটা এআই টুলস আর কি এটা। ঠিক আছে, সো এগুলা হচ্ছে তেমন একটা কাজের না। এটা হচ্ছে আমরা যখন এআই টুলস এর ক্লাস নিব তখন এটা হচ্ছে আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, দেন এখন হচ্ছে আমরা যদি দেখি এখানে ফাইলের মধ্যে কিছু অপশন আছে। এখানে দেখেন নিউ প্রজেক্ট, আপনি চাইলে এই প্রজেক্ট চলাকালীন সময়ে আপনি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওয়াইড স্ক্রিন বা যে কোনো ফরম্যাটে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওপেন প্রজেক্ট, আপনি যে কোনো প্রজেক্ট যেটা আপনি আগে করছিলেন, মনে করেন আমি ওপেন প্রজেক্ট দিয়ে ওই যে C1টা হচ্ছে ওপেন করব, যেটা আমরা একটু আগে করছিলাম। এখন আমাকে বলতেছে যে আমি এই প্রজেক্ট সেভ করব কিনা, যেহেতু আমার প্রজেক্ট এইটা লাগবে না। ঠিক আছে, এটা আমি কিছু করি নাই, তাইলে আমি ডোন্ট সেভ দিলাম। এন্ড এখন আমার এই যে C1 এ চলে আসছে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার ওপেন রিসেন্ট, মানে রিসেন্টলি আপনি যে কাজগুলা করছেন। অনেক সময় দেখা যায় যে ফিল্মোরা হয়তো বা ক্র্যাশ করছে, অথবা এমন হয় যে কারেন্ট চলে গেছে আপনার ধুম করে, পিসি অফ হয়ে গেছে। তখন হচ্ছে আপনার যেটা হয়, ফিল্মোরা প্রত্যেক 5 সেকেন্ডে আপনার হচ্ছে প্রজেক্টটা ব্যাকআপ করে রাখে। ঠিক আছে, সো একটু আগে আপনি যে যে কাজগুলা করছিলেন ওই কাজগুলোর ব্যাকআপ এখানে শো করবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার ইম্পোর্ট মিডিয়া, এখানে হচ্ছে মিডিয়া ইম্পোর্টিং এর যেটা মিডিয়া প্যানেলে আছে এগুলো দেখার দরকার নাই। তারপরে রেকর্ড মিডিয়া, স্ক্রিন রেকর্ডিং, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা আরো পরে দেখব। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার প্রজেক্ট, সেভ প্রজেক্ট অ্যাজ, তারপর হচ্ছে আপনার আর্কাইভ প্রজেক্ট। এখন দেখেন, সেভ প্রজেক্ট অ্যাজ যদি আপনি দেন, আপনি এই যে প্রজেক্টটা এটাকে আপনি আরো কয়েকটা লোকেশনেও সেভ করতে পারবেন। মনে করেন আমি অ্যাভাটারে C1 দিলাম, সেভ করলাম, আমার হচ্ছে এখন আগের ফোল্ডারও আছে, এইটাতেও আছে। এখন মনে করেন আপনি যদি হচ্ছে অ্যাভাটার ফোল্ডারে যে C1টা আছে ওইটাতে কোনো কাজ করলে আপনার হচ্ছে ওইটাতে সেভ হবে না। আরেকটা যেটা আছে আপনার কোথায় জানি ছিল, আমি ভুলে গেছি। হ্যাঁ, ওইটাতে কিন্তু চেঞ্জেসটা কাজ করবে না। আপনি হচ্ছে মনে করেন যে একটা মানে একই নামে আপনি দুইটা প্রজেক্ট ফাইল রাখছেন। মনে করেন আপনি সাপোজ ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিছে, এখন আপনার মনে হইতেছে যে আপনি ফার্স্ট ড্রাফট যেটা বানাইছেন ওইটা ক্লায়েন্টের পছন্দ হইছে, আবার মোটামুটি চেঞ্জেস দিছে, আবার এই চেঞ্জেস গুলার মধ্যে আপনার মনে হইতেছে যে ক্লায়েন্ট হয়তোবা আমার প্রথম ড্রাফটে ফিরে যাইতে পারে। তখন আপনি যেটা করবেন, সেকেন্ড ড্রাফটের জন্য এই প্রজেক্টটাকে হচ্ছে সেভ অ্যাজ করবেন, সেভ প্রজেক্ট অ্যাজ করে অন্য লোকেশনে সেভ করে ওইটার ভিতরে কাজ করা শুরু করবেন। কাজ করলে এখন কোনো একটা কারণে যদি ক্লায়েন্ট বলে যে আমার আগেরটাই ভালো, ঠিক আছে, তখন আপনি আগেরটা আবার ওপেন করলে ওইটা দিয়ে দিলেন। চেঞ্জেসটা আপনি এইটাতে সেকেন্ড কপিতে করছেন, ফার্স্ট কপিতে তো করেন নাই, ওইটা ওইটার মতোই রয়ে গেছে। ঠিক আছে, এন্ড আর্কাইভ প্রজেক্ট। এখন দেখেন, আমরা যখন নর্মালি প্রজেক্ট ফাইল সেভ করি তখন আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে কিছু ডেটা থাকে, যেগুলো মনে করেন এই যে স্ন্যাপশটটা, এটা যদি আমি কোনো একটা কারণে এই ফোল্ডার থেকে অন্য কোনো একটা ফোল্ডারে নিয়ে যাই। ঠিক আছে, যেমন আমি ফিল্মোরা ক্লোজ করলাম, সাপোজ ক্লোজ করলাম, এন্ড এইটাকে আমি সিম্পলি এই যে এই দুইটা ইমেজ, এই দুইটা ইমেজকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি যদি ফিল্মোরা ওপেন করি, এখন দেখেন কি হয়, বা আপনি ডিলিট করেন বা অন্য যে কোনো ফোল্ডারে মুভ করেন, একই ইরেও দেখাবে। এখন দেখেন এই যে C1 দুইটা চলে আসছে, কিন্তু আপনি চাইলে দুইটাই করতে পারেন। এখন দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে অমুক ইমেজ ইজ মিসিং। আমি যদি ওকে দেই তাহলে এই যে দেখেন ইমেজ এটা হচ্ছে এখানে আছে, কিন্তু এই যে প্রজেক্টের মধ্যে এটা দেখাচ্ছে যে মিসিং। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি আর্কাইভ প্রজেক্ট করেন তখন কি হবে দেখেন। এখন মনে করেন যে আমি ফিল্মোরা আবার ক্লোজ করে আমি এখানে হচ্ছে Ctrl+G প্রেস করলে আমার হচ্ছে এগুলো ব্যাক চলে আসবে, কারণ আমি ফুললি ডিলিট করি নাই। ঠিক আছে, এখন যদি আমি ওপেন করি, ঠিক আছে, ওপেন করার পরে আমি যদি প্রজেক্ট সেভ এজ আর্কাইভ দিই, ঠিক আছে, আর্কাইভ করলে কি হবে, আপনার এই যে প্রজেক্টের ভিতরে আপনি যত রকমের মিডিয়া ইম্পোর্ট করছেন
এগুলো সবগুলা সহকারে প্রজেক্টটা সেভ হবে। আপনার প্রজেক্ট ফাইল যে লোকেশনেই থাকুক, মানে আপনার যে ইয়াটা, আপনার যে ফাইলগুলা, এগুলা যে লোকেশনেই থাকুক বা আপনি ডিলিট করে দেন, ডাজেন্ট ম্যাটার, কোনো ইস্যু হবে না। আপনার হচ্ছে একদম সবগুলো ফাইল এটার ভিতরে থাকবে। ঠিক আছে, আপনি 10 জিবি করেন আর 20 জিবি করেন, তবে এই ক্ষেত্রে আপনার প্রজেক্ট ফাইল অনেক বিশাল হবে। হ্যাঁ, যেটা হচ্ছে আপনি বলতে পারেন যে আনলিমিটেড হইতে পারে, যে কোনো সাইজের হইতে পারে। এখন মনে করেন যে আমি উইক 1 এর ভিতরে রাখলাম, ঠিক আছে, আমি যদি এখানে সেভ করি, অ্যান্ড সেভ করার পরে এখন যদি আমি সিম্পলি এই দুইটা ইমেজ ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করার পরে এখন আমি হচ্ছে যে আর্কাইভ প্রজেক্টটা যেখানে সেভ করছিলাম, মেবি উইক 1-এ, এই যে এইখানে, এখানে যদি আমি ওপেন করি এইটাকে, এখন দেখেন ফাইল কিন্তু মিসিং দেখাবে না। ঠিক আছে, ওকে, এখানে আপনাকে বলছিল আর কি যে আমি কোথায় হচ্ছে সেভ রাখবো এই ফাইলটা। এই যে দেখেন আমার এইগুলো কিন্তু এখন আর মিসিং দেখাইতেছে না। এই যে দেখেন এটা মিসিং দেখাইতেছে না, কিন্তু আমার ফোল্ডারে যদি যাই, এটা এগুলা কিন্তু নাই। ঠিক আছে, ফোল্ডারে অরিজিনাল ফোল্ডার যেটা, সেটাতে যদি যাই, যে ইমেজগুলা নাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেইনলি আর্কাইভ প্রজেক্ট, আর হচ্ছে সেভ প্রজেক্ট এস, তারপরে সেভ নর্মাল সেভ প্রজেক্ট এর আপনার হচ্ছে ইয়া। আর যদি আপনি সেভ প্রজেক্টের টেমপ্লেট করেন তাহলে হচ্ছে টেমপ্লেটে সেভ হবে। ঠিক আছে, কাস্টমে। এখন এই জিনিসটা আমরা একটু আরো পরে যাব, এটার জন্য আলাদা একটা ক্লাস আছে এইরকম টেমপ্লেট গুলো কিভাবে বানাবেন, কিভাবে সেভ করবেন। ঠিক আছে, এরপরে যদি আমি দেই, তারপর হচ্ছে ডিলেট প্রিভিউ রেন্ডার ফাইল। এখন প্রিভিউ রেন্ডারটা কি? আমরা যখন হচ্ছে নর্মালি অনেকগুলা ইমেজ টিমেজ যখন নিয়ে আসি, হ্যাঁ, তখন দেখবেন অনেক সময় প্লেব্যাকের সময় হচ্ছে ল্যাগ করে, বা অনেক ধরনের মোশন টোশন আনলে তখন হচ্ছে ল্যাগ করে অনেক সময়। সো তখন হচ্ছে আপনার এই যে এইখানে একটা বাটন আছে যেটা হচ্ছে রেন্ডার প্রিভিউ। এটা কি করে, আপনার হচ্ছে যে প্রিভিউটা, এটা জাস্ট প্রিভিউর জন্যই কাজ করে। যে প্রিভিউটা, ওইটাকে হচ্ছে আলাদাভাবে হচ্ছে আপনার লো রেজুলেশনে এক্সপোর্ট করে এখানে আবার ইম্পোর্ট করে ফেলে। এক্ষেত্রে যেটা হয় যে আপনার প্রজেক্টটা চলাকালীন সময়ে লো রেজুলেশনে দেখাবে, বাট আপনার হচ্ছে স্মুথলি আপনি হচ্ছে কাজ করতে পারবেন। ঠিক আছে, যে কিছুটা এইটার মতোই, এইটা করার পরেও যদি কাজ না হয় তখন হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এখন যদি আমি এখানে প্রিভিউ রেন্ডার দিই তাহলে প্রিভিউ রেন্ডার হয়ে যাবে। এই যে দেখেন এটা গ্রিন হয়ে গেছে, মানে কোনো ল্যাগ দিবে না, স্মুথলি প্লেব্যাক হবে। কিন্তু এই যে এটার ক্ষেত্রেও সেম, যে আপনি যতই প্রিভিউ রেন্ডার টেন্ডার করেন, আপনার হচ্ছে মেইনলি যখন আপনি এক্সপোর্ট করবেন তখন আপনার যে কোয়ালিটিটা, যে রেজুলেশনটা, ওইটার উপরে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে না, ওইটা হাই রেজুলেশনেই হবে। দেন হচ্ছে আপনার এখান থেকে যদি আমি প্রিফারেন্সে যাই, তাহলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে প্রথমে জেনারেল আছে, জেনারেল হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স, ডার্ক মোড আছে, লাইট মোড আছে। আপনি চাইলে ফিল্মোরাকে হচ্ছে লাইট মোডে অ্যাপ্লাই করতে পারেন, এরকম মানে চোখ ফেটে যায় এরকম অবস্থা এটা দিলে। আমি জাস্ট দেখানোর জন্য দিছিলাম। ঠিক আছে, এখন যদি হচ্ছে আপনার হচ্ছে এখানে দেখেন চেক ফর আপডেট অটোমেটিক্যালি, মানে ফিল্মোরা হচ্ছে আপডেটের জন্য কখন ইয়া করবে, চেক করবে। আমি এভরিডে দিয়ে দিলাম, মানে প্রত্যেক দিন সে একবার চেক করবে যে আপডেট আসছে কিনা। এক্ষেত্রে আপনি আপ টু ডেট থাকতে সুবিধা হবে। দেন হচ্ছে ফোল্ডার্স, এখানে হচ্ছে দেখেন ডিফল্ট স্টোরেজ লোকেশন, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে হচ্ছে ডকুমেন্টে হচ্ছে আপনার আহ এই এই সবকিছু সেভ হয়। মানে হচ্ছে মনে করেন এই ডিফল্ট স্টোরেজটা আপনার কেন লাগবে, এটা লাগবে হচ্ছে কেন, মনে করেন আপনি ওই যে একটু আগে আমি বললাম যে অনেক সময় ফিল্মোরা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, ধুমধাম ক্লোজ হয়ে যাইতে পারে, বা হচ্ছে আপনার কারেন্ট চলে যাইতে পারে, তখন আপনার হচ্ছে একটা ব্যাকআপ ফাইল তৈরি হয় অটোমেটিক্যালি। ঠিক আছে, ওই ব্যাকআপ ফাইলটা প্রত্যেক 5 মিনিট বা 1 মিনিট পর পর হচ্ছে ব্যাকআপ নেয় প্রজেক্ট ফাইলটা, এতে করে আপনার প্রজেক্টটা মানে যাতে সেফ থাকে। ঠিক আছে, তখন আপনি ওই যে 1 মিনিট আগের কাজটা হচ্ছে ব্যাক আনতে পারবেন, বা 5 মিনিট আগের কাজটা ব্যাক আনতে পারবেন ওই ফোল্ডার থেকে। এবারে স্ক্রিন রেকর্ডার, রেকর্ডিং কোথায় সেভ হবে, স্ন্যাপশট কোথায় সেভ হবে, এই যে ব্যাকআপ প্রজেক্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রজেক্ট ফাইল কোথায় সেভ হবে, প্রক্সি ফাইলের ডিফল্ট লোকেশন কি। প্রক্সি ফাইলটা আমরা আরে পরে দেখব, এটা এখন দেখার দরকার নেই, এটা একটু পরে আসবে। ঠিক আছে, এরপরে দেখেন ব্যাকআপ সেটিং। এখন দেখেন ব্যাকআপ মাই প্রজেক্ট এভরি, আপনাদের হচ্ছে বাই ডিফল্ট 5 মিনিট থাকবে, এটাকে 1 মিনিট করে নেবেন। অর্থাৎ হচ্ছে আপনার প্রতি 1 মিনিট পর পর প্রজেক্টগুলো ব্যাকআপ হবে, যাতে করে আপনার যদি কোনো কারণে কম্পিউটারে কোনো সমস্যার কারণে ফিল্মোরা ক্র্যাশ হয়, বা ফিল্মোরা হচ্ছে আপনার কম্পিউটার ক্লোজ হয়ে যায়, তখন আপনার হচ্ছে এই ব্যাকআপ প্রজেক্টটা থাকবে। এটা থাকবে কোন লোকেশনে, এই যে ব্যাকআপ প্রজেক্টের লোকেশনে।
এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এই যে ব্রাউজে দিয়ে আপনি যে কোনো ফোল্ডারে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি ডিফল্ট লোকেশনটা চেঞ্জ করেন তাইলেই এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার এডিটিং, এইখানে হচ্ছে আপনার ফটো ডিউরেশন কত হবে। ফটোর কিন্তু কোনো এক্সাক্ট ডিউরেশন হয় না, ফটো একটা আপনি 5 সেকেন্ডের জন্য আনবেন, আপনি 10 সেকেন্ড 50 সেকেন্ড 100 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ডিফল্ট ডিউরেশন আর কি, এটা 5 সেকেন্ডই রাখা ভালো। তারপর হচ্ছে আপনার ট্রানজিশন ডিউরেশন, তারপরে ইফেক্ট ডিউরেশন, এগুলো সব নর্মালি রাখবেন। দেন হচ্ছে মিডিয়া ক্যাশে, এখানে হচ্ছে আপনার এই যে প্রিভিউ রেন্ডার ফাইল, এটা চাইলে আপনি ডিলিট করতে পারেন। এই যে দেখেন এটা লাল হয়ে গেছে আবার, ঠিক আছে, মানে প্রিভিউ রেন্ডার ফাইল ডিলিট হয়ে গেছে। তারপরে টেম্পোরারি ফাইল, এগুলো অনেক সময় হচ্ছে আপনার স্টোরেজ খাবে, এই জন্য এই ফাইলগুলো আপনি চাইলে কিছুদিন পর পর ক্লিয়ার করে দিতে পারেন, দেখবেন অনেক জিবি সেভ হবে। তারপরে হচ্ছে পারফরমেন্স সেকশনে হচ্ছে কিছু ঘাটাঘাটির দরকার নেই, এখানে দেখেন প্রক্সিটা আপনারা অন করে রাখবেন। এখন দেখেন প্রক্সির কাজটা কি, মনে করেন আপনি হচ্ছে একটা প্রজেক্ট খুলছেন যেটা হচ্ছে 1080p বা 2008 বা 2K বা 4K, ঠিক আছে। এখন ওই প্রজেক্টের মধ্যে যেটা হয়, আপনি যখন 4K ফুটেজ ডিরেক্টলি ধুমধাম 4K বা 8K এর কোনো ফুটেজ, হ্যাঁ, যেটা খুবই সিস্টেম হেভি, এরকম একটা বড় রেজুলেশনের ফুটেজ আপনি হচ্ছে এখানে নিয়ে আসলেন, যেটার কারণে আপনার প্রচুর পরিমাণ ল্যাগ সহ্য করতে হবে। তো এই যে প্রক্সিটা কি করে, আপনার ওই ফাইলটাকে হচ্ছে লো রেজুলেশন করে ফেলবে, কিছুটা লো রেজুলেশন করে আপনার হচ্ছে সফটওয়্যারে নিয়ে আসবে, যাতে করে আপনি যখন প্লে করবেন বা যখন এডিটিং করবেন তখন যাতে আপনার ল্যাগ না হয়। এখন আপনি এখানে দিতে পারেন যে প্রক্সি আপনার কত রেজুলেশনের উপরে গেলে বা কত রেজুলেশন যদি ভিডিও আপনি আনেন তাহলে আপনার অটোমেটিক্যালি প্রক্সি ক্রিয়েট করবে। ঠিক আছে, আমি মনে করেন 4K দিয়ে রাখলাম, কারণ 4K এর নিচের গুলা আমার এখানে ল্যাগ দেয় না, 4K এর উপরে হইলে তখন ল্যাগ দেয়। ঠিক আছে, সো আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। ওকে, এখন বুঝাইতে পারছি জিনিসটা? ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে লাস্ট একটা টপিক হচ্ছে এই যে এই সিম্পল টপিক গুলা শিখবো, দেন হচ্ছে আমরা আজকে ক্লোজ করে দিব। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে নেক্সট আরো সামনের দিকে যাব। ঠিক আছে, এখন দেখেন এখানে কিছু জিনিস হচ্ছে খেয়াল করেন, এই যে টাইম লিঙ্কটা, ঠিক আছে, এখানে আপনি যে কোনো কিছু হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন যে আমি হচ্ছে একটা ফুটেজ আনবো, ঠিক আছে, আমি একটা ভিডিওতে দেখি যে কোথায় আমি ফুটেজ পাই, কারণ এখন আবার ফুটেজ নিতে গেলে অনেক সময় লাগবে ডাউনলোড করতে করতে। মনে করেন এই ফুটেজটা, ঠিক আছে, এটাকে আমি টাইম লাইনে নিয়ে আসলাম, আনার পরে এই যে দেখেন ফুটেজটা হচ্ছে কিছুটা এরকম। এখন মনে করেন যে আপনার মাঝখান দিয়ে কাট করা দরকার, হ্যাঁ, তখন আপনি কি করবেন, এই যে এখানে কাচির মতো একটা আইকন আছে না, এটাতে ক্লিক করবেন। দেখেন এখন হচ্ছে আপনার এটা 2 পার্ট হয়ে গেছে। ঠিক আছে, এন্ড আমি যদি কন্ট্রোল জেড দেই সেটা হচ্ছে আন্ডু মানে কি, আপনি যেটা ভুল করে করছেন ওইটা হচ্ছে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া, ওইটাকে বলা হয় আন্ডু। এখন যদি আমি এই যে মুভ করি একটাই আছে, ঠিক আছে, এন্ড আপনি চাইলে সামনে থেকে মনে করেন আপনার কিছু অংশ লাগবে না, আপনি ওইটাকে এইভাবে করে কেটে নিতে পারেন, বা লাস্টের দিকে কোন একটা অংশ লাগবে না, আপনি এইভাবে কেটে নিতে পারেন। এখন আপনার এইটা এইখান থেকে শুরু হবে, এইখানে শেষ হয়ে যাবে, যেটা হচ্ছে এতটুকু অব্দি ছিল। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে আপনার আহ, এখানে আছে হচ্ছে কিছু অপশন, এই অপশনগুলো হচ্ছে দেখেন, এখানে হচ্ছে প্রথমে প্লাস একটা আইকন আছে যেটা হচ্ছে ম্যানেজ ট্র্যাক। এখন দেখেন এই যে এইখানে আপনি দেখতেছেন না ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, তারপর হচ্ছে অডিও 1, এগুলোকে আপনি চাইলে এভাবে করে ছোট বড় করতে পারবেন, চিকন মোটা। ঠিক আছে, যেটা আপনার ইচ্ছে, এটা মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে এই যে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, এগুলা হচ্ছে তিনটা ভিডিও ট্র্যাক, আলাদা আলাদা তিনটা ভিডিও ট্র্যাক, এন্ড এখানে অডিও 1 আছে, এটা হচ্ছে অডিও ট্র্যাক। এখন ম্যানেজ ট্র্যাকের কাজটা কি দেখেন, প্রথমে আছে হচ্ছে অ্যাড এ ভিডিও ট্র্যাক, দেখেন আমার এখানে তিনটা ভিডিও ট্র্যাক আছে, আমি যদি এখানে প্লাসে ক্লিক করে অ্যাড এ ভিডিও ট্র্যাক দিই, এই যে আমার ভিডিও V4 চলে আসছে। ঠিক আছে, মানে চতুর্থ ট্র্যাকটা চলে আসছে। আবার আমি যদি এখানে অ্যাড অডিও ট্র্যাক দেই, তাহলে এই যে দেখেন এখানে দ্বিতীয় অডিও ট্র্যাক চলে আসছে, যেটা আগে ছিল না। ঠিক আছে, দেন হচ্ছে আমি যদি এখানে ডিলিট এমপ্টি ট্র্যাকস দেই, এই যে দেখেন এই ট্র্যাকটাতে খালি হচ্ছে ইমেজ আছে বা একটা ভিডিও আছে, অন্য কোনো ট্র্যাকে নাই। ধরেন আমি এই ট্র্যাকেও আনলাম, ঠিক আছে, মাঝখান দিয়ে এই ট্র্যাকে নাই, এই ট্র্যাকেও কিচ্ছু নাই, তাইলে ডিলিট এমপ্টি ট্র্যাক যদি দেই তাহলে খালি ট্র্যাকগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বুঝাইতে পারছি? এন্ড এরপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে অ্যাডজাস্ট ট্র্যাক হাইট, এই যে ট্র্যাকের যে হাইটটা, এটা কি স্মল হবে নাকি আপনার বড় হবে নাকি অন্য কিছু হবে, এটাই।
এখন দেখেন আমি যদি এখানে ট্র্যাক হাইট দিই, আমি যদি স্মল দিই, যে স্মল হয়ে গেছে। যদি আমি হচ্ছে নরমাল দেই তাহলে নরমাল হয়ে যাবে। ঠিক আছে? আবার আপনি একটা পার্টিকুলার ট্র্যাকের মধ্যে এই কাজটা করতে পারবেন। যেমন আমার এই ট্র্যাকটাকে হচ্ছে বড় ছোট করা দরকার। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, এইখানে জাস্ট ক্লিক করলে এটা সিলেক্ট হবে। ঠিক আছে? সিলেক্ট করে আমি যদি এইখানে অ্যাডজাস্ট ট্র্যাক হাইট অ্যান্ড এটা যদি নরমাল তো আছেই, সরি, যদি আমি স্মল দেই তাহলে এটা স্মল হয়ে গেছে। কি রে, সবগুলাতেই কাজ করতেছে। আচ্ছা, সমস্যা নেই। একটা যদি আপনি সিঙ্গেলে করতে হয় তাইলে হচ্ছে আপনাকে এভাবে টেনে করতে হবে। আগে মেবি এরকম হইতো খুব সম্ভবত। তারপর হচ্ছে দেখেন ওপেন ট্র্যাক ম্যানেজার। এখন দেখেন এই যে ট্র্যাক ম্যানেজারটা, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা নরমালি যখন ট্র্যাক অ্যাড করি তখন আমরা কয়টা ট্র্যাক অ্যাড করতে পারি সর্বোচ্চ? একবারে অ্যাড এ ভিডিও ট্র্যাক অথবা অ্যাড এ অডিও ট্র্যাক, এরকম না? মানে একটা একটা করে অ্যাড করতে পারি। বাট আমার মনে করেন যে 5টা ভিডিও ট্র্যাক অ্যাড করা দরকার আরো। ঠিক আছে? অ্যাড 5 ভিডিও ট্র্যাক। ঠিক আছে? মনে করেন অডিও ট্র্যাক আমার দরকার হচ্ছে 3টা। ঠিক আছে? দেন এখন দেখেন এখানে হচ্ছে এটা প্লেসমেন্ট কোথায় হবে? অ্যাবভ ট্র্যাক 1, মানে হচ্ছে ট্র্যাক 1 যেটা, এটার উপরের দিকে সবগুলা প্লেসমেন্ট হবে নাকি ট্র্যাক 2 তে? এখন এই জিনিসটা বোঝানোর জন্য আমি হচ্ছে আপনাদেরকে এইখানে একটা কিছু নিয়ে আসি। ঠিক আছে? তারপরে বুঝবেন। এখানে ট্র্যাক 3 আছে। আচ্ছা, মনে করেন যে আমি হচ্ছে এখানে ট্র্যাক ম্যানেজার ওপেন করলাম। করার পরে আমি এখানে একটা 2টা ট্র্যাক অ্যাড করব। সাপোজ আপনার হচ্ছে অ্যাবভ ট্র্যাক হচ্ছে 2, ঠিক আছে? 2 এর উপরে যদি দেই তাহলে আমার দেখেন এই যে এইটা উপরে উঠে গেছে, মানে কি 2 এখান দিয়ে 3 আর 4 হচ্ছে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? আবার মনে করেন যে আমি যদি হচ্ছে ওপেন ট্র্যাক ম্যানেজার এন্ড দেন হচ্ছে আমি এখানে অ্যাবভ ট্র্যাক সাপোজ 5 এ দিব, মানে 5 এর উপরের গুলো আর কি। হুম, ওকে। এখন দেখেন এই যে ট্র্যাক 5 এর উপরে একটা ট্র্যাক অ্যাড হয়ে গেছে। জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে। এন্ড এটা তো বুঝতে পারছেন নাকি? আর বিলো দিলে হচ্ছে নিচে অ্যাড হবে। এটা সবাই জানে। এই যে যেমন বিলো আর অপশন আছে, বিলো দিলে নিচে অ্যাড হয়। এটা সবাই জানার কথা। তারপরে মনে করেন আমি অডিও ট্র্যাক অ্যাড করব 5টা এন্ড ট্র্যাক 2 এর নিচে, ট্র্যাক 2 এর উপরে, সরি, ওকে দিলাম। এই যে এখানে 5টা অডিও ট্র্যাক অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। বুঝতে পারছি। এখানে দেখেন লক অল ট্র্যাক। হ্যাঁ, লক করলে কি হয় দেখেন, আমরা প্রত্যেকটা ট্র্যাকে যদি দেখি এখানে লকের একটা অপশন আছে। লক যদি করি তাহলে হচ্ছে আমরা ওই ট্র্যাকটা মুভ করতে পারবো না। এই যে দেখেন এটা মুভ হবে না, আমাদের পিছনেরটা মুভ হবে বাট এটা মুভ হবে না। ঠিক আছে? এখন ধরেন হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এন্ড আমি যদি এইটাকে সিলেক্ট করে আপনার হচ্ছে একটু ছোট করি তাইলে আপনারা বুঝবেন। এটা হচ্ছে আপনার মনে করেন লক করে দিলাম। এখন যদি আমি এটা মুভ করতে যাই আমার পিছনেরটা মুভ হবে বাট এইটা কখনো মুভই হবে না। ইভেন আপনি এটাতে ক্লিক করলেও কাজ করবে না যতক্ষণ আপনি এটাকে আনলক না করছেন। সো এই জিনিসটা কাজে লাগে কখন? মনে করেন আপনি একটা ট্র্যাক হচ্ছে উপরে অনেকগুলো ট্র্যাক বানাইছেন, অনেক কিছু আনছেন, হ্যাঁ, বাট আপনি যখন সিলেক্ট করতে চাইতেছেন তখন আপনি নিচেরটা সিলেক্ট করতে পারতেছেন না। তখন আপনি হচ্ছে উপরের একটাকে লক করে বাকিগুলোতে কাজ করতে পারেন। ঠিক আছে? এরকম আর কি বিষয়টা। অ্যান্ড এখানে চাইলে হচ্ছে আপনি লক অল ট্র্যাক দিতে পারেন। ঠিক আছে? এরকম আর কি। এখন দেখেন এইখানে দেখেন একটা অপশন আছে এনাবল ম্যাগনেটিক টাইমলাইন। এখন দেখেন ম্যাগনেটিক টাইমলাইনের কাজটা কি? এখন মনে করেন আমি যদি ম্যাগনেটিক টাইমলাইন ওপেন করি তখন দেখেন আমি যে ট্র্যাকগুলা ফ্রিলি বানাইছি এগুলা কিন্তু সবার আগে চলে যাবে। এমটি ট্র্যাকগুলো অটোমেটিক আপনি যখন কিছু অ্যাড করবেন তখনই আপনার হচ্ছে একটা ট্র্যাক তৈরি হবে, আর আপনি যখন সেটা ডিলিট করে দিবেন ট্র্যাকটা চলে যাবে। মেইনলি এমটি কোনো ট্র্যাক থাকবে না। আচ্ছা, মেইনলি হচ্ছে আপনার ম্যাগনেটিক টাইমলাইন হচ্ছে ক্যাপকাটের মতো আর কি। মনে করেন আপনি যখন কিছু একটা অ্যাড করবেন তখনই আপনার টাইমলাইন আসবে, এছাড়া আপনি কোনো টাইমলাইন এক্সট্রা বানাইতে পারবেন না। ঠিক আছে? এন্ড এটা আমরা সবসময় অফ রাখি। এন্ড এখানে দেখেন এরকম একটা অপশন আছে টাইমলাইন স্ন্যাপ। এখন স্ন্যাপটা কি দেখেন, আমি মনে করেন যে নর্মালি এখানে একটা কাট করলাম। ঠিক আছে? এন্ড এখানে একটা কাট করলাম। ওকে। এখন এইটারে ডিলিট করার পর আমি মনে করেন যে এটার বরাবর এখানে প্লেস করবো। এখন দেখেন একটা দাগ আইসা আমার বাধা দিতেছে এটার ভিতরে যাতে না ঢুকে যায়। এই যে এই জিনিসটা যাতে ভিতরে না ঢুকে যায় এটার জন্য একটা দাগ এসে আমাকে বাধা দিতেছে। যদি আমি এটা অফ করে দেই এটা ফ্রিলি মুভ হবে। এই যে আমার কোনো বাধা নেই। ঠিক আছে? একদম ফ্রিলি মুভ করতে পারবে। এটা দিবেন না কখনো, অনেক সময় দেখবেন এই যে এখান দিয়ে 2-1 ফ্রেম হচ্ছে ফাঁকা থেকে যাবে। ঠিক আছে? এই কাজটা যদি করেন
তখন উল্টাপাল্টা হয়ে যাবে। সো এটা সবসময় অন রাখবেন। এখানে দেখেন একটা লিঙ্ক আছে এনাবল অটো রিপল, লেগে তো যাওয়ার ভাই আমিও আসলে এই জিনিসটা কনফিউজ, আমারও দুইটা হ্যাঁ, এটা তো একটা হয়। সবসময়ই হয়। আমি নিজেও ইভেন করার সময় এই যে এখন হইছে। এখন হচ্ছে ভাইয়া। হ্যাঁ, এখন হচ্ছে। এই যে দেখেন এখন আমার যদি আমি এখান থেকে এখানে কাট করে এই অংশটা ফেলে দিই, এটা চলে যাচ্ছে। ঠিক আছে? রাইট। এটা মাঝে মধ্যে একটু গ্লিচ টিচ হয় নাকি আই ডোন্ট নো। ঠিক আছে? আর আমি এটা অফ করে দেই। এই জিনিসটা ঝামেলার। এটা অফ করে রাখা ভালো। আচ্ছা ঠিক আছে। এখন এতটুকুতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা বলেন? আচ্ছা ক্লাসগুলা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? একটু ফিডব্যাক দিবেন যদি কোথাও না বুঝেন বা কোনো সমস্যা হয়। ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই ভালো হয়েছে ভাইয়া। আচ্ছা তাহলে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করি এন্ড আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই। ঠিক আছে? আজকের ক্লাসের জন্য। আজকে যেহেতু আমরা ইনফ্লুয়েন্স কিটটা দেখছি, এখান থেকে আপনারা হচ্ছে কয়েকটা ইন্ট্রো বানাইয়া হচ্ছে হোমওয়ার্ক দিবেন। ঠিক আছে? একটা দুইটা ইন্ট্রো যেটা আপনার ভালো লাগে ওইগুলা বানাইয়া জাস্ট একটা হোমওয়ার্ক সাবমিট করবেন। আর হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন সেটাও বলে দিই। আপনি হচ্ছে ফেসবুকে চলে আসবেন। হ্যাঁ, আসার পরে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে না? হ্যাঁ, ওই প্রাইভেট গ্রুপটাতে হচ্ছে হোমওয়ার্ক দিবেন। আপনারা লিখবেন হচ্ছে একটা হচ্ছে দিবেন যে উপর দিয়ে এভাবে লিখবেন যে আপনার হচ্ছে ব্যাচ 1, তারপরে হচ্ছে আপনার হোমওয়ার্ক নাম্বার এত, বা ব্যাচ 2 আপনারা। ঠিক আছে? আপনাদের ব্যাচ 2 হোমওয়ার্ক এত নাম্বার, টপিকটা কি সেটা লিখে দিতে পারেন চাইলে। ঠিক আছে? এরকম আরকি এখানে আপনারা পোস্ট করবেন এন্ড এখান থেকে আপনাদেরকে ফিডব্যাক দেওয়া হবে। এন্ড আপনারা যদি চান তাইলে হচ্ছে এখানে হোমওয়ার্ক জমা দিয়ে হোমওয়ার্কের লিঙ্কটা কপি করে ডিসকর্ডে হচ্ছে আপনারা এখানে কোন একটা জায়গায় জানি ক্রিয়েট করা হয়েছে, এই যে শোকেস, হ্যাঁ শোকেসে আইসে এখানে হচ্ছে পেস্ট করে দিতে পারেন ওই লিঙ্কটা। তাহলে আমাদের জন্য অ্যাক্সেস করতে আরো সুবিধা হবে। ঠিক আছে? ওকে। শোকেসের মধ্যে। আর এক্সামের জন্য আপনাদেরকে আলাদা ফর্ম দেওয়া হবে। ঠিক আছে? এক্সাম এখনো দেরি আছে।